So in this class we shall start with bioinorganic chemistry. দেখো ওখানে এখানে প্রথমে যেটা বলা হচ্ছে bioinorganic chemistry ব্যাপারটা কি? দেখো it is a field that focuses on biochemistry of inorganic elements and compounds. So it is at the interface of biology and inorganic chemistry. এবং দেখো it includes the dynamics of metal ions in living system. metal ions গুলো কিভাবে ইনভলভ হচ্ছে, কিভাবে চারিদিকে ইনভলভ হচ্ছে সেটা বলছে। এবং ফাংশন অফ মেটাল কন্টেনিং প্রোটিনস, যেটাকে বলে মেটালোপ্রোটিনস, এবং অ্যাপ্লিকেশনস অফ ইনঅর্গানিক মেডিসিনস। তার মানে এটা আর একটা পয়েন্ট আছে। তার মানে আমাদের একটা হচ্ছে মেটালোপ্রোটিন পার্ট আছে, মেটাল কন্টেনিং প্রোটিন কিভাবে কাজ করছে, বা মেটাল কন্টেনিং এনজাইমস, যেটা দেখবে অনেক সময় বলা হয় মেটালোজাইমস। মেটাল কন্টেনিং প্রোটিন যেমন মেটালোপ্রোটিন বলছে, মেটাল কন্টেনিং তুমি যদি এনজাইম দেখো সেটাকে বলা হবে মেটালোজাইমস। মেটালোজাইমস, ঠিক আছে? তুমি জানো এনজাইমস দে আর অলসো প্রোটিন ইন নেচার, তাদের একটা ফাংশন। এবং আরেকটা আসপেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইনঅর্গানিক মেডিসিনস। তার মানে তুমি যে অর্গানিক কম্পাউন্ডস গুলো, মেজরলি তুমি যে মেডিসিনস গুলো খাও যেগুলো দেখবে অর্গানিক মলিকিউলস। এখন কিন্তু দের ইজ আ মানে রীতিমতো জোরদার রিসার্চ হচ্ছে যে ইনঅর্গানিক মলিকিউলস গুলো মেডিসিনে কিন্তু কিভাবে কাজে লাগানো যায়। এবং দেখা যাচ্ছে কোঅর্ডিনেশন কমপ্লেক্সেস, মেনি অফ দ্য কোঅর্ডিনেশন কমপ্লেক্সেস দে ক্যান অ্যাক্ট অ্যাজ গুড অ্যান্টিমাইক্রোবিয়ালস। ঠিক আছে, মানে অ্যান্টিবায়োটিকের মতোই আর কি, মাইক্রোবস গুলোকে মারতে পারে, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস সেগুলোকে কিন্তু ডিস্ট্রয় করতে পারে। তো তার সঙ্গে বলছে দেখো পারহ্যাপস দ্য ক্লাসিক এরিয়া অফ বায়োইনঅর্গানিক কেমিস্ট্রি দ্য স্টাডি অফ এনজাইমেটিক সিস্টেম দ্যাট ইউজ ইনঅর্গানিক অ্যাটমস টু ক্যারি আউট ক্যাটালিসিস। তার মানে এই যে এনজাইম, সেভারাল এনজাইমস আছে দেখবে আমাদের বডির মধ্যে, যার মধ্যে তুমি দেখবে যে আয়রন কন্টেনিং এনজাইম আছে, জিঙ্ক কন্টেনিং এনজাইম আছে, ঠিক আছে? এগুলো কমন এনজাইম আছে, আয়রন জিঙ্ক কন্টেনিং এনজাইম, যেগুলো কিন্তু বায়োক্যাটালিসিস হচ্ছে, যারা ডিফারেন্ট রিয়াকশন, বায়োলজিক্যাল রিয়াকশনস গুলো যেগুলো নর্মালি আমরা যদি করতে যাই দেখবে স্লো হচ্ছে, সেগুলোকে ইনস্ট্যান্টিনিয়াস করে দিচ্ছে, ক্যাটালাইজ করে দিচ্ছে। So these studies have been undertaken by looking at the enzymes themselves or by examining small molecules that have structural elements found at the active site of the enzymes. এই অ্যাক্টিভ সাইট মানে একটা এনজাইম তুমি যদি ভাবো, অ্যাক্টিভ সাইট কথাটার অর্থ হচ্ছে তুমি যদি এটা এনজাইম ভাবো বা প্রোটিন ভাবো, সেটা কিরকম দেখতে হবে? দেখো তুমি জানো প্রোটিনস গুলোর অনেকগুলো ফোল্ডিংস থাকে। প্রোটিনস গুলো তুমি দেখবে এরকম দেখতে হবে, ফোল্ডেড ফর্মে দেখতে, নানান রকম ফোল্ডস থাকে, তাই তো? এরকম ফোল্ডেড ফর্ম দেখবে। এবং এই ফোল্ডেড ফর্মের মধ্যে তুমি দেখো এই জায়গাটা তুমি যদি লক্ষ্য করো, কিছু কিছু জায়গা আছে, যেমন ধরো এই জায়গাটা, এইটা একটা দেখো, এটাকে আমরা বলতে পারি দিস ইজ আ প্রোটিন পকেট। প্রোটিন পকেট, ঠিক আছে? এইখানে দেখা যাচ্ছে কিছু আয়রন বা কিছু মেটাল আয়ন্স আছে, যেগুলো এই প্রোটিনের সঙ্গে যুক্ত আছে, লেগে আছে, লিঙ্কড আছে টু দ্য প্রোটিন। এবং এই জায়গাটা যেখানে মেটাল আয়নটা আছে, ঠিক আছে, এই জায়গাটায় দেখো, এই জায়গাটা যেখানটা মেটাল আয়নটা আছে, এখানেই দেখা যাচ্ছে যে এনজাইমেটিক অ্যাকশনটা হচ্ছে, যে রিয়াকশনটা ক্যাটালাইজ করছে এইখানটা হচ্ছে। এবং এটাকেই বলা হচ্ছে অ্যাক্টিভ সাইট। ঠিক আছে? তাহলে অ্যাক্টিভ সাইট বলতে এটাকেই বোঝানো হচ্ছে। তার মানে অ্যাক্টিভ সাইট আমরা কি বলছি? অ্যাক্টিভ সাইট আমরা কি বলবো? অ্যাক্টিভ সাইট কথাটার অর্থ হচ্ছে অ্যাক্টিভ সাইট অফ a metalloprotein or metallozyme is that portion of the molecule, সে প্রোটিন মলিকিউল বলো বা এনজাইম মলিকিউল, কোন পোর্শনটা? where the where the metal ions are present, and
this is the site. This is the site for this is the site for the activity, যে activity বা function যা বলবে activity বা function, this is the site for activity or function of the metalloprotein or metallozyme of the metalloprotein অথবা metallozyme. So this is the site যেখানে অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিটা হচ্ছে, যেটাকে আমরা অ্যাক্টিভ সাইট টার্মটা ইউজ করছি। তার মানে বায়োইনঅর্গানিক কেমিস্ট্রির আমরা মেজারলি তিনটে আসপেক্ট দেখছি কিন্তু, ঠিক আছে? তাহলে বায়ো ইনঅর্গানিকের আমরা তিনটে আসপেক্ট দেখছি। একটা হচ্ছে মেটাল আয়নের ডাইনামিক্স, কিভাবে মেটাল আয়ন্স গুলো বডির মধ্যে ফ্লো করছে বা কিভাবে থাকছে, কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে ডিস্ট্রয়েড হচ্ছে, মেটাল আয়ন ডাইনামিক্স, তাই তো? ২ নম্বর পয়েন্ট আমরা কি বলছি? ২ নম্বর পয়েন্ট বলছি মেজরলি মেটালোপ্রোটিনস বা মেটালোজাইমস, মেটাল কন্টেনিং এনজাইমস, যেগুলো ক্যাটালাইজ করছে ডিফারেন্ট রিয়াকশন, ঠিক আছে? এটা একটা মেজর আসপেক্ট। আর ৩ নম্বর যেটা এখন গ্রোয়িং ফিল্ড, সেটা হচ্ছে তোমার মেটাল আয়ন অ্যাজ ড্রাগস বা ইনঅর্গানিক মলিকিউলস অ্যাজ ড্রাগস। ইনঅর্গানিক মলিকিউলস বা ইনঅর্গানিক ড্রাগস টার্মটা ইউজ করি। মেজরলি কোঅর্ডিনেশন কমপ্লেক্সেস দেখবে। কোঅর্ডিনেশন কমপ্লেক্সেস অনেক সময় অর্গানোমেটালিক মলিকিউলস হতে পারে। দে ক্যান বিহেভ, এদের যে ড্রাগ অ্যাকশন, ঠিক আছে, সেইগুলো দেখা হচ্ছে। তো এই তিনটে মেজর আসপেক্ট অফ বায়োইনঅর্গানিক কেমিস্ট্রি। তো আমরা we shall start with first with this aspect, মেটালোপ্রোটিনস এবং মেটালোজাইমস নিয়ে আমরা আলোচনা শুরু করব, ঠিক আছে? তো আমরা we shall start with অক্সিজেন বাইন্ডিং মেটালোপ্রোটিন, অক্সিজেন বাইন্ডিং মেটালোপ্রোটিনস, ঠিক আছে? এই অক্সিজেন বাইন্ডিং মেটালোপ্রোটিনস এর মধ্যে আমরা ফার্স্টে আলোচনা করব মায়োগ্লোবিন অ্যান্ড হেমোগ্লোবিন। এই দুটো একসঙ্গে আলোচনা করতে হয়। বলছি কেন মায়োগ্লোবিন অ্যান্ড হেমোগ্লোবিন, এখন এই মায়োগ্লোবিনটা কি? মায়োগ্লোবিন তোমরা পড়েছো, মায়োগ্লোবিন কিন্তু ইট ইজ আ অক্সিজেন বাইন্ডিং প্রোটিন। আমরা লিখেই দিই জিনিসটা, দেখো মায়োগ্লোবিনটা কি? ইট ইজ আ অক্সিজেন বাইন্ডিং প্রোটিন found principally in the muscle tissues of vertebrates. Oxygen binding protein present in muscle tissues of vertebrates. Vertebrates বোঝো নিশ্চয়ই, যাদের ভার্টিব্রাল কলম আছে, ঠিক আছে? মাসল টিস্যুতে পাওয়া যাচ্ছে। এবং এরা কিন্তু এদের কাজটা কি? এরা দে আর involved in storage of oxygen, এই যে অক্সিজেনটা আমরা ব্রিথ করছি, তুমি জানো যে হিমোগ্লোবিন এটাকে ট্রান্সপোর্ট করে, তাই তো? ব্লাড ভেসেল দিয়ে ট্রান্সপোর্টেড হয়ে হিমোগ্লোবিন অক্সিজেনটা ছেড়ে দেয় সেলসে, এবং মায়োগ্লোবিন সেখানে ধরে নেয়। তার মানে মায়োগ্লোবিন কি করছে? ইট এই যে আমরা বললাম যে involved in storage of oxygen via accepting the latter from hemoglobin. হেমোগ্লোবিনটাকে আমরা শর্টে এইচবি, এটাকে যেমন এমবি বলি, এটাকে শর্টে আমরা বলি এইচবি, হেমোগ্লোবিন। তাহলে আমরা মায়োগ্লোবিনটার কি আমরা বললাম জিনিসটা। এবং দেখো এই যে অক্সিজেন বাইন্ডিং প্রোটিন কথাটা বলছি, ঠিক আছে? এই অক্সিজেন বাইন্ডিং প্রোটিন কথাটা বলা হচ্ছে মিনস প্রোটিনস গুলো কিরকম হয়। একটু আগে আমরা ছবি আঁকলাম,
প্রোটিনস আর মেড আপ অফ, তুমি জানো, অ্যামাইনো অ্যাসিডস। ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডস গুলো বাইন্ড করে প্রোটিনস তৈরি করে। এবং এই যে মায়োগ্লোবিনে বলছি ইট কনসিস্ট অফ গ্লোবিন চেন। একটা গ্লোবিন চেন থাকে, এই প্রোটিনটা যে চেনটা, এই প্রোটিনটা হচ্ছে গ্লোবিন। গ্লোবিন চেন উইথ 153 অ্যামিনো অ্যাসিড, 153 অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ। রেসিডিউ টার্মটা ইউজ করে, অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ, ঠিক আছে। এবং মেড আপ অফ, প্রোটিনের দেখবে ডিফারেন্ট স্ট্রাকচারস হয়, সেটাই বলা হচ্ছে মেড আপ অফ 7 alpha helical, made up of 7 alpha helical and 6 non-helical segments, 6 non-helical segments। দেখো এই টার্মস গুলো আমরা বলে দিলাম ঠিকই, আলফা হেলিকাল, নন হেলিকাল সেগমেন্টস, কিন্তু এগুলো আমরা ওই প্রোটিনের স্ট্রাকচার নিয়ে ডিটেলিং এ যাব না, দ্যাট ইজ এ পার্ট অফ বায়ো অর্গ্যানিক কেমিস্ট্রি। আমরা কিন্তু আমাদের ডিসকাশন রেস্ট্রিক্ট করব যে এখানে যে মেটাল সেন্টারটা আছে, অর্থাৎ মায়োগ্লোবিনে তুমি দেখবে বা হিমোগ্লোবিনে এখানে আয়রন মেটাল সেন্টার আছে। ওই মেটাল সেন্টার রিলেটেড তার যে অ্যাক্টিভিটি, কিভাবে ফাংশনটা করছে, সেই জায়গাটা নিয়ে আমরা মেজরলি বলব। তাহলে এবার নেক্সট আমরা কিরম আসবো, দেখো এই পয়েন্ট ওয়াইজ বলছি, 3টে পয়েন্ট বললাম। ফোর্থ পয়েন্টে আমাদের যেটা মেন উদ্দেশ্য, আমরা তো বললাম দেখো এই প্রোটিনটায়, প্রোটিনের স্ট্রাকচার হচ্ছে এরকম, আমরা যেরকম দেখাচ্ছি এই ডিফারেন্ট প্রোটিন পকেটস আছে, এরকম ফোল্ডেড স্ট্রাকচার লাইক দিস হচ্ছে, এরকম দেখালাম। তো এই প্রোটিন পকেটে মেবি এইরকম জায়গায়, ধরো প্রোটিন পকেটে এইখানটা অ্যাক্টিভ সাইটটা আছে। তাহলে মায়োগ্লোবিনের ক্ষেত্রে এই অ্যাক্টিভ সাইটটা কিরকম, তাহলে উই নিড টু নো দি অ্যাক্টিভ সাইট স্ট্রাকচার অফ মায়োগ্লোবিন। মানে এইখানে যেখানে মেটাল আয়ন থাকবে, ঠিক আছে, এটা তো একটা মেটালো প্রোটিন, অক্সিজেন বাইন্ডিং মেটালো প্রোটিন, এবং এইখানে মায়োগ্লোবিনের মেটাল আয়নটা আয়রন। তাহলে আয়রনটা কিভাবে আছে সেটা আমাদের বুঝতে হবে। দেখো আমি এই জিনিসটা তোমাদের পরীক্ষায় কিন্তু আঁকতে দেবে। এই অ্যাক্টিভ সাইটটা তুমি যদি আঁকতে যাও, দেখো আমি আঁকছি, আমার মতো করে আঁকো। এই 4টে নাইট্রোজেন, ঠিক আছে, এই 4টে নাইট্রোজেনের সঙ্গে তুমি যেটা করছো, দেখো দে আর লিঙ্ক বাই CH2 CH2 CH2, তাই তো, CH2 দিয়ে লিঙ্কড হচ্ছে। ঠিক এরকম ভাবে আঁকবে ফার্স্টে, আঁকার পদ্ধতিটা এরকম, প্রথমে এরকম এঁকে নিবে। তারপর 4টে দেখো এই পিরোল ময়টি, টেট্রাপিরোল, দেখো এইভাবে পিরোল ময়টি, ঠিক যেভাবে আঁকাটা শেখাচ্ছি সেইভাবে কিন্তু আঁকবে, হলো। এবারে এই জিনিসটা তোমাদের মনে আছে পরফাইরিন, তো সেখানে আমরা বলেছিলাম যে ইট কনসিস্ট অফ, এই 11টা ডাবল বন্ড হয় পরফাইরিনে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে পরফাইরিন রিং। এবং এই পরফাইরিন রিং এর এই যে এই কার্বনগুলো দেখো, এই যে এই কার্বনগুলো, এখান থেকে আবার সাইড চেঞ্জ বেরোয়। এই যে 8টা কার্বন দেখাচ্ছি, এখান থেকে সাইড চেঞ্জ, মাথায় রাখতে হবে ওই পিরোল ময়টিটার এই কার্বনগুলোর থেকে সাইড চেঞ্জ হয়। তো সাইড চেঞ্জ গুলো কিরকম হয়, দেখো আমি দেখাচ্ছি। এইখানে তুমি যদি আম, ধরো এখানে তুমি মিথাইল দিচ্ছ, এইখানে তুমি দেবে হচ্ছে ভিনাইল গ্রুপ, ঠিক আছে। ঠিক একই ভাবে এইখানে যদি মিথাইল দাও, এইখানে লাইক দিস, এটা মনে রাখলে এইভাবে। আর কি, এবার এই দিকটায়, এই দিকে দুদিকেই মিথাইল গ্রুপ থাকবে এরকম, আর এইখানে CH2 CH2 CO O-, দেখো CH2 CH2 CO O-, এটার থেকেও তাই, দেখো CH2 CH2
সিও AO মাইনাস। এবারে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এই যে দুটো নাইট্রোজেন, ঠিক আছে, এই দুটো নাইট্রোজেন, এই দুটো নাইট্রোজেনে আসলে এই দুটো হাইড্রোজেন থাকে, এবং ডিউরিং দি কোর্স অফ কোঅর্ডিনেশন কি হয়, আয়রনটা এইটা এন মাইনাস, এই দুটো এন মাইনাস হিসেবে বাইন্ড করে টু দ্য মেটাল সেন্টার। এই আয়রন, দিস ইজ দি আয়রন সেন্টার, এইভাবে বাইন্ড করে। তার মানে পরফাইরিন মইটির সঙ্গে আয়রনটা লিঙ্কড আছে। এবং দেখো এই অ্যাক্টিভ সাইটে কি হচ্ছে, প্রোটিনের সঙ্গে কিভাবে লিঙ্ক থাকছে। দেখো এই চারটে আয়রনের, এখানে তুমি যদি দেখো কোঅর্ডিনেশন নাম্বার চারটে, এই এই চারটে পরফাইরিনের নাইট্রোজেন দিয়ে লিঙ্কড আছে, তাই তো। আর ফিফথ পজিশন ইজ লিঙ্কড ভায়া অ্যান ইমিডাজোল নাইট্রোজেন। ইমিডাজোল বোঝো, দিস ইজ ইমিডাজোল। So the fifth position, it is linked via an imidazole nitrogen of histidine residue। তার মানে এই যে হিস্টিডিনটা আছে, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, ওই হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিড থেকে এইভাবে বাইন্ড করছে, ঠিক আছে, হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিড থেকে এইভাবে আয়রনটার সঙ্গে লিঙ্কড আছে। এবং দেখো আয়রনটা পেন্টা কোঅর্ডিনেটেড, এবং এই যে আমরা যদি ইয়েটা দেখাই, ধরো এবারে অ্যাজ ইফ উই আর শোয়িং এইখানটা, এই যে আমরা এই জায়গাটা দেখাচ্ছি এই প্রোটিন পকেটের, এখানটা দেখো, তাহলে বাকি জায়গাগুলোতে এটার চারিদিকে এই জায়গাটা প্রোটিন পকেটের মধ্যে আমরা দেখেছি অ্যাক্টিভ সাইটটা, মানে আমরা এটা যেটা দেখাচ্ছি, দিস ইজ দি অ্যাক্টিভ সাইট স্ট্রাকচার, এবং হাউ ইট ইজ লিঙ্ক টু প্রোটিন থ্রু দি হিস্টিডিন মইটি, ঠিক আছে, এই হিস্টিডিন মইটি দিয়ে লিঙ্কড আছে। এবং এই প্রোটিন পার্টটাকে দেখো এইভাবে আমরা ইউজুয়ালি দেখিয়ে থাকছি, দেখো দিস ইজ দ্য প্রোটিন পার্ট, এরকম ভাবে দেখাচ্ছি, ঠিক আছে। এবং এটাকে একটা একটু থ্রি ডাইমেনশনালি বোঝানোর জন্য আমরা অনেক সময় এইভাবে করে থাকি, দেখবে এইটাকে একটু অ্যাজ ইফ এইটা ইট ইজ পারপেন্ডিকুলার, ইট ইজ পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ দ্য বোর্ড, অ্যাজ ইফ সেটা মোটামুটি বোঝানোর জন্য আমরা অনেক সময় এইভাবে করে থাকি। লাইক দিস। তাহলে এইটা যে দেখাচ্ছি আমরা, এটার সঙ্গে এই জায়গাতে আর একটা হিস্টিডিন থাকে, বুঝেছো, এইখানে আর একটা হিস্টিডিন থাকে, যেটার থেকেও কিন্তু একটা ইমিডাজোল গ্রুপ ঝুলছে, যেটার থেকেও আর একটা ইমিডাজোল গ্রুপ ঝুলছে কিন্তু, বুঝতে পারছো। এবং সেখানে দেখো এই এনএইচ, এটাকে একটু সাইডে আনি তাহলে বেটার হবে। সো এই হিস্টিডিন একটা আছে, এখান থেকে আর একটা ইমিডাজোল গ্রুপ আছে, লাইক দিস, মেবি এটা আমরা এই এন দিচ্ছি, এনএইচ, এইরকম ভাবে একটা ইমিডাজোল গ্রুপ ঝুলছে। সো দিস ইজ, তাহলে এইটা কিন্তু আমরা বলতে পারি, দেখো দিস ইজ দি অ্যাক্টিভ সাইট স্ট্রাকচার, আমরা যেটা দেখাচ্ছি দিস ইজ দি অ্যাক্টিভ সাইট স্ট্রাকচার অফ ডিঅক্সি, অ্যাক্টিভ সাইট স্ট্রাকচার অফ অ্যাক্টিভ সাইট স্ট্রাকচার অফ ডিঅক্সি মায়োগ্লোবিন, মানে মায়োগ্লোবিনের বিফোর অক্সিজেনেশন, ডিঅক্সি মায়োগ্লোবিন।
দিস ইজ দি অ্যাক্টিভ সাইট স্ট্রাকচার অফ ডিঅক্সিমায়োগ্লোবিন, যেখানে আমরা দেখতে পাচ্ছি আয়রনটা বাইভ্যালেন্স স্টেটে আছে। তাহলে তোমাকে যদি বলে ডিসকাস দি অ্যাক্টিভ সাইট স্ট্রাকচার, ঠিক আছে, ডিসকাস দি অ্যাক্টিভ সাইট স্ট্রাকচার অফ ডিঅক্সিমায়োগ্লোবিন, তাহলে তোমাকে দিবে, তাহলে তুমি কি কি পয়েন্ট লিখবে এটা তো আঁকতে হবে, ঠিক আছে। আর তোমাকে আঁকাটা কিন্তু ইম্পর্টেন্ট, যেরকম আঁকলাম দেখো, আঁকতে হবে কিন্তু, আমি না দেখেই এঁকেছি, তোমার বুঝতে পারছো, না দেখে আঁকারও একটা পদ্ধতি আছে, তো তোমাদের সেটা কিভাবে আঁকলাম তুমি পরপর স্টেপস গুলো সেগুলো মাথায় রাখবে। ইউ হ্যাভ টু ফলো দ্যাট প্রসিডিওর, যে যেভাবে আমি পরপর স্টেপ ওয়াইজ এঁকেছি ঠিক সেইভাবেই আঁকতে হবে কিন্তু, তাহলে মনে থাকবে। আচ্ছা, এখানে না একটা মিস্টেক হলো, ইন ডাবল বন্ড এন, হ্যাঁ এটা একটু মিস্টেক করলাম, এটা দেখো তো, এটা এটা একটু চেঞ্জ করে নাও, এই জায়গাটা মিস্টেক করলাম, এটা এন এন এই হবে, ঠিক আছে, লাইক দিস। তাহলে আমরা এখানে ডেসক্রিপশনটা কি লিখব, স্ট্রাকচার অফ দি অ্যাক্টিভ সাইট অফ ডিঅক্সিমায়োগ্লোবিন, আমরা কি কি লিখব, point wise structure of the active site consist of iron 2 porphyrin, তাই তো, consist of iron 2 porphyrin, এবং এবং আয়রন পরফাইরিনটাকে অ্যাকচুয়ালি বলা হয় হিম। আয়রন পরফাইরিনকে দেখবে তুমি, এই টার্মটা হিম কথাটা মানে হচ্ছে আয়রন পরফাইরিন, ঠিক আছে, কনসিস্ট অফ আয়রন 2 পরফাইরিন where iron 2 is linked via 4 nitrogen atoms of porphyrin ring, while the and fifth position is coordinated via imidazole nitrogen of histidine residue of globin chain। দেখো এই চেনটা যেটা, এটা তো গ্লোবিন চেন, যে প্রোটিন চেনটা তার নাম হচ্ছে গ্লোবিন চেন, ঠিক আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ দেয়ারফর আয়রন সেন্টারটার আমরা দেখতে পাচ্ছি আয়রন 2 ইন ডিঅক্সি ফর্ম, ডিঅক্সিমায়োগ্লোবিন, iron 2 in deoxymyoglobin is pentacoordinated, pentacoordinated pentacoordinated and is in a distorted square pyramidal environment। দেখো ডিস্টর্টেড স্কোয়ার পিরামিডাল এনভায়রনমেন্ট, বুঝতে পারছো। আমরা আমাদের জায়গায় চলে আসছি, কিন্তু উই আর মোর ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য কোঅর্ডিনেশন অ্যাসপেক্ট অফ ইট, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। আমরা দেখতে পাচ্ছি ভাই, দেখো এই আয়রন সেন্টারটার অ্যারাউন্ড দ্য জিওমেট্রিটা কিরকম হচ্ছে, জিওমেট্রিটা দেখো, এই 4টে নাইট্রোজেন দিয়ে আছে, ঠিক আছে, এই পরফাইরিন রিং আছে, ভালো কথা, এই পরফাইরিন রিং, এই আয়রন সেন্টার, এবং এই নিচে বা উপরে যেভাবেই দেখো তুমি, এইখানে আর একটা নাইট্রোজেন যেটা হচ্ছে ইমিডাজোল নাইট্রোজেন অফ হিস্টিডিন রিং, যেটা দিয়ে এরম ভাবে আমরা দেখতে পাচ্ছি লিঙ্কটা আছে পেন্টা কোঅর্ডিনেটেড, এবং দেখো স্কোয়ার পিরামিডাল হচ্ছে। তাহলে and sixth position is vacant, তার মানে নেচার এমন ভাবে তৈরি করেছে যাতে এই সিক্স পজিশন ইজ ভেকেন্ট ফর অক্সিজেনেশন, বুঝতে পারছো, যাতে অক্সিজেনের সঙ্গে বাইন্ড করতে পারে, যে কারণে সিক্স পজিশনটা নেচার কিন্তু এমন ভাবে তৈরি করেছে
যে দেখো এই জায়গাটা 6th পজিশন ইজ ভেকেন্ট। তার মানে আমরা বুঝতে পারছি যে আয়রন সেন্টারটা আয়রন 2 দিস ইজ কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড, সো দিস ইজ কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড। বুঝতে পেরেছো? তার মানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার যে এই সেন্টারটা দিস ইজ কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড। তাহলে এই হচ্ছে আমার স্ট্রাকচার অফ অ্যাক্টিভ সাইট। এবং এই যে যেদিকে আয়রন 2টা তোমার এই 5th পজিশনে কোঅর্ডিনেট আছে ইমিডাজোল নাইট্রোজেন অফ হিস্টিডিন রেসিডিউ, অর্থাৎ এই হিস্টিডিন রেসিডিউটা যেটা দিয়ে কোঅর্ডিনেট আছে এটাকে বলা হয় প্রক্সিমাল হিস্টিডিন। প্রক্সিমাল প্রক্সিমাল হিস্টিডিন। আর এই দিকে যেটা হিস্টিডিনটা আমি এক্সপ্লেন করবো কাজে লাগবে, দিস ইজ নোন অ্যাজ ডিস্টাল হিস্টিডিন। ডিস্টাল হিস্টিডিন, ঠিক আছে? যে কারণে যেদিকে কোঅর্ডিনেট আছে হিম গ্রুপ, দেখো এই পুরোটা হচ্ছে হিম গ্রুপ, আয়রন পরফাইরিনটা হচ্ছে হিম, তাই তো? এবং এইখানে দেখবে এই হিম যে গ্রুপটা আছে ইন মায়োগ্লোবিন উই হ্যাভ হিম বি। আমরা পরে আলোচনা করব ডিফারেন্ট টাইপস অফ হিমোগ্লোবিন হয়, হিম এ, হিম বি, হিম সি। তাহলে মায়োগ্লোবিনে দেখবে হিম বি থাকে। এবং এই হিম গ্রুপটা যেদিকে লিঙ্কড আছে, হিম গ্রুপটা যেদিকে লিঙ্কড আছে টু দি গ্লোবিন চেন, সেই সাইডটাকে বলা হয় প্রক্সিমাল প্রক্সিমাল সাইড অফ হিম। মানে যেদিকে প্রক্সিমাল হিস্টিডিনটা আছে, মানে লিঙ্কড আছে, এদিকটা হচ্ছে প্রক্সিমাল সাইড অফ হিম। আর উল্টো দিকটা ন্যাচারালি এই দিকটা বলা হবে ডিস্টাল সাইড অফ হিম। ডিস্টাল সাইড অফ হিম। হলো? তাহলে এই পয়েন্টটা বলা হলো আমাদের। এবার নেক্সট দেখো এই যে আয়রন 2 সেন্টারটা আছে এই স্কোয়ার পিরামিডাল এনভায়রনমেন্টে, তাহলে এখানে হচ্ছে দি আয়রন 2 সেন্টার। এই আয়রন 2টা যেটা দেখো আয়রন 2 তার চারিদিকে যেটা যেরকম এনভায়রনমেন্ট আছে, সো ইট বিহেভস, আয়রন 2টা কি সিস্টেম D6, তাই তো? আয়রন 2 ইট বিহেভস অ্যাজ D6 হাই স্পিন। D6 হাই স্পিন হচ্ছে। তাহলে আয়রন 2টা যে এনভায়রনমেন্টে আছে আমরা দেখতে পাচ্ছি কি এনভায়রনমেন্ট আছে, স্কোয়ার পিরামিডাল এনভায়রনমেন্ট। এবং সেখানে নাইট্রোজেন ডোনার্স লাইগ্যান্ডস গুলো যেগুলো, সেগুলো কোনোটাই খুব স্ট্রং পাই অ্যাসিডিটি নেই, যার ফলে কি হচ্ছে দে উইল বিহেভ অ্যাজ D6 হাই স্পিন। দেখো এখন এই স্কোয়ার পিরামিডাল জিওমেট্রিতে আমরা দেখাচ্ছি D6 হাই স্পিন, ঠিক আছে? তাহলে স্কোয়ার পিরামিডাল জিওমেট্রি D6 হাই স্পিন যদি থাকে, তোমাদের সিচুয়েশনটা কি মনে আছে? মানে কিরকম স্প্লিটিংটা হবে, ডায়াগ্রামটা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং ডায়াগ্রাম ইন স্কোয়ার পিরামিডাল জিওমেট্রি। দেখো এই স্কোয়ার পিরামিডাল জিওমেট্রিতে জাস্ট একটু মনে করিয়ে দিই তোমাদের। তো উইথ রেসপেক্ট টু স্ফেরিক্যালি সিমেট্রিক ফিল্ড অফ নেগেটিভ চার্জেস, দেখো উইথ রেসপেক্ট টু স্ফেরিক্যালি সিমেট্রিক ফিল্ড অফ নেগেটিভ চার্জেস, তুমি একটা স্কোয়ার পিরামিডাল জিওমেট্রি মনে করো ভালো করে। আর স্কোয়ার পিরামিডাল জিওমেট্রি এই হচ্ছে আমাদের লাইগ্যান্ডস গুলো। সিএফটি যদি বলি, দিজ আর পয়েন্ট চার্জেস, এই তো? এই অ্যাক্সিস গুলোকে আমরা কি বলি? এটাকে আমরা বলেছিলাম এক্স অ্যাক্সিস, এটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বলেছি ধরো, আর এটাকে হচ্ছে জেড অ্যাক্সিস, ঠিক আছে? স্কোয়ার পিরামিডাল ফিল্ড আমরা দেখাচ্ছি, সো দিজ আর পয়েন্ট চার্জেস। আর এখানে মেটালটা আছে। তাহলে ক্রিস্টাল ফিল্ড থিওরি অনুযায়ী ডাইরেক্ট ইন্টারাকশন সব থেকে বেশি কার সঙ্গে হচ্ছে, কোন অরবিটাল সঙ্গে হচ্ছে মেটালের? অবশ্যই যেটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, অর্থাৎ ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার সঙ্গে ইন্টারাকশন সব থেকে বেশি হবে। ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার সঙ্গে ইন্টারাকশন হবে সব থেকে বেশি, ঠিক আছে? নেক্সট কি হবে? নেক্সট দেখো ডাইরেক্ট ইন্টারাকশন। ডাইরেক্ট ইন্টারাকশন কার সঙ্গে হবে? এই জেড অ্যাক্সিস বরাবর ডি জেড স্কোয়ার, তাই তো? সো ডি জেড স্কোয়ারের সঙ্গে নেক্সট হচ্ছে, নেক্সট বাকি কি পড়ে আছে? দেখো একটা পড়ে আছে ডি এক্স ওয়াই, ডি এক্স ওয়াই, আর বাকি পড়ে আছে ডি এক্স জেড, ডি ওয়াই জেড। তা ডি এক্স ওয়াই যখন দেখছো,
ভালো করে দেখো, DXY যখন দেখছো তখন আমরা কি দেখছি, যে এই প্লেনেতে ইনডাইরেক্ট ইন্টারাকশন হচ্ছে উইথ ফোর লিগ্যান্ডস। এই প্লেনেতে আমরা দেখতে পাচ্ছি ইনডাইরেক্ট ইন্টারাকশন হচ্ছে উইথ ফোর লিগ্যান্ডস, তাই তো? তাহলে DXY তে চারটি লিগ্যান্ডের সঙ্গে ইনডাইরেক্ট ইন্টারাকশন হচ্ছে DXY। কিন্তু তুমি যদি ধরো XZ প্লেনেতে দেখো, ধরো এই হচ্ছে XZ প্লেন, তাহলে XZ প্লেনেতে কটা লিগ্যান্ডের সঙ্গে ইনডাইরেক্ট ইন্টারাকশন হবে? DXZ যদি দেখো, তাহলে তিনটে লিগ্যান্ডের সঙ্গে হচ্ছে, তার মানে ইন্টারাকশন ইজ ইভেন উইকার। তাহলে আমরা বলতে পারি যে ইটস লাইক দিস। আমরা যদি এটাকে DXY বলি, তাহলে DXZ DYZ এরকম দেবো, ঠিক আছে? তাহলে আমাদের জিনিসটা এই 1 2 3 4 5 এরকম হতে পারে। সরি, ভুল করছি, এটা তো হাই স্পিন হবে, ভেরি সরি। হাই স্পিন হলে 1 2 3 4, তাই তো? 1 2 3 4 5 6, লাইক দিস। তাহলে এই পিরামিডাল হাই স্পিন স্কোয়ার পিরামিডাল D6 হাই স্পিন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে one should expect that in deoxyform deoxyform আমরা কি বলবো of myoglobin, you should expect that it should be paramagnetic for 4 unpaired electrons. It should be paramagnetic for 4 unpaired electrons. বুঝতে পেরেছো? হাই স্পিন থাকছে, মনে রাখতে হবে D6 হাই স্পিন, and the geometry environment is square pyramidal. এবার নেক্সট আমরা যেটা আলোচনায় আসবো হচ্ছে যে what actually happens upon oxygenation। এই যে আমরা বলছি অক্সিজেন বাইন্ডিং প্রোটিন, মানে অক্সিজেন স্টোর করবে, তাই তো? আমরা এখানে যে ছবিটা দেখিয়েছি দেখো, এখানে আমরা বলেছি দেখো দিস ইজ দ্য ডিঅক্সি ফর্ম, এটা ডিঅক্সি ফর্ম। এবারে অক্সিজেন বাইন্ডিংটা কিভাবে হচ্ছে? দেয়ার আর মেজরলি টু থিওরিজ। আমরা প্রথম থিওরিটা, যেটা বেশি অ্যাকসেপ্টেবল এখনো পর্যন্ত, যদিও তার মধ্যে কিছু ফ্ল আছে, যেটা মোস্ট অ্যাকসেপ্টেবল থিওরি, সেটা আমরা ফার্স্টে বলি, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট আসছি যে থিওরি। থিওরি কেন বলছি? প্রপোজড এইভাবে হচ্ছে, থিওরি অফ অক্সিজেন বাইন্ডিং টু মায়োগ্লোবিন, টু ডিঅক্সি মায়োগ্লোবিন, ঠিক আছে? অ্যাকচুয়ালি যখন অক্সিজেনটা, প্রথম পয়েন্ট হচ্ছে দেখো, এই অক্সিজেনটা যে ঢুকবে, অক্সিজেন ইজ নন পোলার, তাই তো? পোলারিটি নেই। তাহলে যেহেতু অক্সিজেনটা নন পোলার, দেখো এই এনভায়রনমেন্টটা ভালো করে দেখো, এই যে এনভায়রনমেন্টটা আছে, এটা কিন্তু কি বলবো, দিস এনভায়রনমেন্ট ইজ লাইপোফিলিক এনভায়রনমেন্ট। কারণ দেখো এখানে এত বড় কার্বন চেন আছে, তো দিস এনভায়রনমেন্ট ইজ লাইপোফিলিক। তাই সেখানে পোলার মলিকিউল ঢোকা কিন্তু ডিফিকাল্ট, যে কারণে প্রোটিন মলিকিউলের মধ্যে, এই যে প্রোটিন পকেটের মধ্যে নন পোলার মলিকিউল ঢোকাটা সুবিধাজনক। কারণ পোলারিটি থাকলে এইরকম একটা লাইপোফিলিক বা হাইড্রোফোবিক এনভায়রনমেন্টের মধ্যে ঢুকতে পারবে না, ঠিক আছে? তাহলে অক্সিজেন মলিকিউল কিন্তু দেখো ও এইখান দিয়ে ঢুকে পড়ছে, এখানে অক্সিজেন মলিকিউল ঢুকে যাচ্ছে। তাহলে আমরা কি বলবো এখানে? আমরা বলবো যে O2 being non-polar, non-polar will enter the protein pocket, into the active site.
ইনটু দি অ্যাক্টিভ সাইট, তাহলে অ্যাক্টিভ সাইটে ঢুকবে। এবার অক্সিজেনটা এসে কি করছে দেখো, এই যে আয়রন টু, ওয়ান থিওরি ইজ লাইক দিস, সেটা হচ্ছে থিওরি এ। ঠিক আছে, থিওরিজ আমার বলা উচিত, থিওরিজ অফ অক্সিজেন বাইন্ডিং। থিওরি এটাই তুমি পরীক্ষায় লিখবে মেজরলি। সেটা হচ্ছে দেখো, আয়রন টু যেটা ছিল, আয়রন টু স্কোয়ার পিরামিডাল, তাই তো, হাই স্পিন যেটা ছিল দেখো D6, in presence of dioxygen, in presence of dioxygen it gets oxidized, অক্সিজেনের প্রেজেন্সে অক্সিডাইজড হচ্ছে, অক্সিডাইজড হয়ে কি হচ্ছে, আয়রন থ্রি লো স্পিন হচ্ছে। কেন লো স্পিন হচ্ছে আমি আসছি, মানে D5 লো স্পিন হচ্ছে এবং একটা ইলেকট্রন ছাড়ছে, অক্সিডাইজ হচ্ছে, মানে ইট ইজ লুজিং ইলেকট্রন, and this electron is accepted by molecular oxygen to be converted to, এগুলো না রিভার্সিবল দেওয়া উচিত, কারণ to be converted to superoxide O2 minus। তাহলে অক্সিজেনটা বলা হচ্ছে সুপার অক্সাইড তৈরি করছে। এবার এই যে সুপার অক্সাইড তৈরি হচ্ছে, এই O2 মাইনাস গেটস লিঙ্কড টু iron 3 to form D5 low spin octahedral geometry around iron, around the metal center, around the metal center। তাহলে এখানে লো স্পিনটা হচ্ছে কি করে, আসলে বলা হচ্ছে যে এই যে অক্সিজেনটা, দিস অক্সিজেনের তুমি যদি হোমোটা দেখো, এই হোমো, ইফ ইউ লুক অ্যাট দি হোমো, দেখো দিস ইজ পাই স্টার। So this oxygen actually behaves as a pi acidic ligand during binding. So since O2 acts as a pi acidic ligand during binding, কিভাবে বাইন্ড করছে সেটাই বলা হচ্ছে। দেখো, actually O2 minus gets linked to iron 3 in an end on bent fashion। এই টার্মটা ইউজ করে, in an end on bent fashion। আমি দেখাচ্ছি জিনিসটা কি, end on bent fashion। তুমি যদি end on bent ফ্যাশনটা দেখো, আমি এই ছবিটা আসছি আবার ফিরে, দেখো এই ছবিটা, আসলে এই সুপার অক্সাইডটা যখন তৈরি হলো, ও করলো কি, এই পজিশনে এইরকম ভাবে লাগছে, এন্ড অন বেন্ট, এইরকম এন্ড অন বেন্ট ফ্যাশনে। ঠিক আছে, এরকম বেন্ট ফ্যাশন যেটা বলছে, যে এটাকেই বলা হচ্ছে এন্ড অন বেন্ট ফ্যাশন। এটা মোটামুটি ওই 120-30 ডিগ্রির আশপাশে বন্ড অ্যাঙ্গেলটা হয় অ্যাপ্রক্সিমেটলি। আমি দেখে বলছি এক্স্যাক্টলি, আমার কাছে, হ্যাঁ, অ্যারাউন্ড 120 ডিগ্রিজ, অ্যারাউন্ড 120 ডিগ্রিজ। এই যে বন্ড অ্যাঙ্গেলটা, এই FeO, এই বন্ড অ্যাঙ্গেল, দিস ইজ অ্যারাউন্ড 120 ডিগ্রিজ। এবং এই ফ্যাশনটাকে বলছে এন্ড অন বেন্ট ফ্যাশন। কেন এইভাবে লাগছে, তার কারণ ও এইখানে হাইড্রোজেন বন্ড করছে উইথ দি NH হাইড্রোজেন, ওই প্রোটনটা হিস্টিডিন, ডিস্টাল হিস্টিডিন রেসিডুয়ের। বুঝতে পেরেছো? দ্যাট ইজ দ্য লজিক। তাহলে আমরা যেটা বললাম এখানে, যে O2 gets linked to iron 3 in an end on bent fashion in order
to get hydrogen bonded with the NH portion of the pendant মানে ঝুলছে আর কি, ঠিক আছে? পেন্ডেন্ট দেখবে, পেন্ডেন্ট ইউজ করে না, দেখবে মেয়েরা ইউজ করো তোমরা, পেন্ডেন্ট দেখবে, পোর্শন অফ দি পেন্ডেন্ট imidazole group of distal histidine residue বুঝতে পেরেছো? এবং এই যে হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে, যেটা দেখানো হলো ছবিটা, this hydrogen bonding is possibly believed to be the driving force towards oxygenation. ঠিক আছে? possibly the formation of hydrogen bond is the driving force towards oxygenation. এই যে formation of hydrogen bond বলছে, this is possibly the driving force towards oxygenation. তাহলে ছবিটা তুমি যদি ভালো করে লক্ষ্য করো একবার, সো দেখো আমরা আগে দেখিয়েছিলাম অ্যাক্টিভ সাইট স্ট্রাকচার অফ ডিঅক্সিহিমোগ্লোবিন, এখন দেখো যেটা দেখানো আছে অ্যাক্টিভ সাইট স্ট্রাকচার অফ অক্সিহিমোগ্লোবিন। তুমি আরেকবার এঁকে নেবে খাতায়, অক্সিহিমোগ্লোবিন যেখানে এই আয়রনটা আয়রন 3 লো স্পিন হয়ে গেছে, বুঝতে পেরেছো? So this has become iron 3 low spin. তাহলে সুপার অক্সাইড যখন হচ্ছে, তুমি ভালো করে লক্ষ্য করো, সুপার অক্সাইড যদি হয়, দেখো আয়রন 3, আমরা আবার কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে ফিরে আসছি। দেখো if you look at this D6 low D5 low spin, D5 low spin অক্টাহেড্রন, এখন তো অক্টাহেড্রন হয়ে গেছে জিওমেট্রি। তাহলে D5 low spin অক্টাহেড্রন জিওমেট্রি যখন তৈরি হয়েছে, দেখো আমরা এইভাবে দেখাচ্ছি, এই T2G EG, T2EG EG, তাহলে দেখো এই D5 লো স্পিন মানে এইটা। আর সুপার অক্সাইড আমরা দেখিয়েছি, তার মানে আমরা এইটা তো আয়রনের জন্য এইটা দেখাচ্ছি, দেখো ভাই এটা হচ্ছে আয়রনটা অ্যারাউন্ড আয়রন 3 আমরা বলছি। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ অ্যান আনপেয়ার্ড ইলেকট্রন। এবার যেই সুপার অক্সাইডের সঙ্গে লিঙ্কটা আছে, এরকম ভাবে তো সুপার অক্সাইড আছে, তার মানে আমরা আয়রন সেন্টারে দেখতে পাচ্ছি একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। আর সুপার অক্সাইড তুমি যদি ভালো করে লক্ষ্য করো, দেখো সুপার অক্সাইডটা কিরকম, আমরা তো অক্সিজেনের পাই স্টারটা এরকম দেখিয়েছিলাম যে একটা করে ইলেকট্রন আছে, তাই না? তাহলে সুপার অক্সাইড মানে হচ্ছে O2 মাইনাস, তাহলে এখানে একটা অ্যাডিশনাল ইলেকট্রন থাকবে, তাহলে সুপার অক্সাইডেও একটা ইলেকট্রন আছে। এবং যেটা বলছে যে এই যে অক্সিহিমোগ্লোবিন ইজ অক্সিমায়োগ্লোবিন, ভেরি সরি, অক্সিডাইজ, আমরা আগেরটা অক্সি লিখেছি, মায়োগ্লোবিন লিখেছিলাম তো, তো দেখো অক্সিমায়োগ্লোবিন ইট ইজ ডায়াম্যাগনেটিক কেন? ডিউ টু anti-ferromagnetic super exchange, বা স্পিন এক্সচেঞ্জ বলতে পারি, due to
অ্যান্টি ফেরোম্যাগনেটিক স্পিন এক্সচেঞ্জ, তার মানে এফেক্টিভলি স্পিন পেয়ারিং হয়ে যাচ্ছে, সো ইট ইজ ডায়াম্যাগনেটিক। তাহলে আমরা বুঝতে পারছি যদিও দেখো একটা আনপেড ইলেকট্রন থাকছে মেটালের উপর, তা সত্ত্বেও ডায়াম্যাগনেটিক থাকার কারণটা কিন্তু এটা, ডিউ টু অ্যান্টি ফেরোম্যাগনেটিক সুপার এক্সচেঞ্জ। এবং দেখো এভিডেন্স এভিডেন্স in favor of superoxide formation, এটা অনেক সময় জিজ্ঞেস করে গিভ অ্যান এভিডেন্স ইন ফেভার অফ সুপার অক্সাইড, এই যে সুপার অক্সাইড তৈরি হচ্ছে তার একটা এভিডেন্স কি। দেখো এগুলো এত বড় মলিকিউলে সবসময় স্ট্রাকচার সলভ করা যায় না, আমাদের উই হ্যাভ টু রিলাই আপন আওয়ার স্পেকট্রাল ডেটা। এবং এখানে দেখবে যে রেজোনেন্স রামান স্পেকট্রা ইজ ভেরি ইম্পর্টেন্ট। রেজোনেন্স যারা বায়োইনঅর্গানিকের উপর রিসার্চ করে will find Professor Abhishek Dey is one of them. ওরা কিন্তু ও রেজোনেন্স রামান স্পেকট্রা খুব প্রয়োজন, ওরা ওইটা দিয়ে করে। রেজোনেন্স রামান স্পেকট্রা থেকে you get a nubar o stretch around 1106 centimeter inverse, ঠিক আছে, 1106 centimeter inverse রেজোনেন্স রামান স্পেকট্রা থেকে এই স্ট্রেচটা পাওয়া যাচ্ছে, এবং which is close to ফ্রি সুপার অক্সাইড। তুমি দেখবে ফ্রি সুপার অক্সাইডে তুমি যদি স্ট্রেচটা দেখো, দিস ইজ সামওয়্যার অ্যারাউন্ড 1097 সেন্টিমিটার ইনভার্স। তাহলে যেহেতু এইটা এই 1106 এর কাছে পাওয়া যাচ্ছে, it was believed that superoxide must have been formed, ঠিক আছে, this is an evidence in favor of superoxide। তো এখন তাহলে আমরা এই একটা মোড অফ বন্ডিং দেখালাম, দিস ইজ ওয়ান মোড অফ বন্ডিং যেটা আমরা এইভাবে দেখাচ্ছি। আর একটা মোড অফ বন্ডিং মানে এইভাবে, মানে মোড অফ বন্ডিং রাদার আর একটা থিওরি রাদার, এখানে যেটা বলা হলো যে আমরা বললাম যে দেখো এই সুপার অক্সাইড তৈরি হচ্ছে, ঠিক আছে। তো অ্যানাদার থিওরি যেটা, সেটা হচ্ছে সুপার অক্সাইড তৈরি হয় না, ডাইরেক্টলি ডাই অক্সিজেন বাইন্ড করে, বুঝতে পেরেছি, অ্যানাদার থিওরি। কিরকম ব্যাপারটা, তাহলে আমরা যে সেকেন্ড লাইন অফ থিঙ্কিং, সেকেন্ড যে থিওরি, সেটা হচ্ছে ডাইরেক্ট বাইন্ডিং উইথ অক্সিজেন, মানে সুপার অক্সাইড তৈরি হয় না, ঠিক আছে। সেখানে কি বলছে, সেখানে যেটা বলা হচ্ছে যে, আচ্ছা এটা বলার আগে একটা জিনিস বলি, সেকেন্ড লাইন অফ থটের আগে আর একটা জিনিসও বলা দরকার, সেটা হচ্ছে দেখো ইফ ইউ লুক অ্যাট দি জিওমেট্রি অ্যারাউন্ড, এই তুমি ধরো এইটাকে তুমি এই পরফাইরিন রিং ভাবছি আমরা, ঠিক আছে, পরফাইরিন রিং, যেখানে দেখো দিজ আর দি নাইট্রোজেন অ্যাটমস, এইটাকে পরফাইরিন রিং বলছি। এবং ইন দ্য ডিঅক্সি ফর্ম, ডিঅক্সি হেমোগ্লোবিন বা মায়োগ্লোবিন আমরা বলছি, ডিঅক্সি মায়োগ্লোবিনে এই যে আয়রন সেন্টারটা, ইট ইজ স্লাইটলি বিলো দিস আয়রন সেন্টার, এটা হচ্ছে আয়রন 2 আছে, ঠিক আছে, ইট ইজ স্লাইটলি বিলো দি পরফাইরিন রিং টুয়ার্ডস দ্য প্রক্সিমাল সাইট অফ হিম। তাহলে আমরা কি বলছি যে in deoxymyoglobin the size of iron 2 being larger, it does not fit well in the, এটাকে অনেক সময় প্রোটোপরফাইরিন বলে, প্রোটোপরফাইরিন ক্যাভিটি, প্রোটোপরফাইরিন
biological name protoporphyrin 9 cavity. It does not fit well in the protoporphyrin cavity and and is dragged and is towards and is dragged towards and is dragged towards the proximal side of him, proximal side of him. বুঝতে পারছো, এই সাইডটা হচ্ছে ডিস্টাল সাইড, যেদিকে বাইন্ডিং, যেদিকে ফাঁকা আছে, আর এই সাইডটা হচ্ছে প্রক্সিমাল সাইড অফ হিম। সো ইট ইজ ড্র্যাগ টুয়ার্ডস দি প্রক্সিমাল সাইড অফ হিম, মানে এই দিকে আছে, মানে এই প্রক্সিমাল সাইডের দিকে এখানটায় আছে। কারণ কি, এই যে প্রোটোপরফাইরিন ক্যাভিটি এর মধ্যেও ফিট করছে না, তার মানে নাইট্রোজেন গুলোর তো সাইজ আছে, ক্যাভিটির একটা সাইজ আছে, তাহলে এই ক্যাভিটি সাইজের মধ্যেও ফিট করছে না, সোজা কথা। এই নাইট্রোজেনস গুলো আছে, ঠিক আছে, এই নাইট্রোজেনস গুলোর মধ্যে এই যে ক্যাভিটি সাইজ তার মধ্যেও ফিট করে না, and it is somewhat dragged towards the proximal side of him. So this is what we see in the deoxymyoglobin. এবার যখন অক্সিজেনেশন হচ্ছে তখন কি হচ্ছে, আয়রন 3 লো স্পিন হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, তার সাইজটা ছোট হয়ে যাচ্ছে। তো তার মানে আপন অক্সিজেনেশন, তাহলে আপন অক্সিজেনেশন the size of iron 3 low spin become smaller. সে লো স্পিন হোক না হোক, দেখো আয়রন 2 থেকে আয়রন 3 যদি হয় সাইজ তো ছোটই হবে, তাই না, become smaller, and the coordinated superoxide O2 minus drags the metal center into the protoporphyrin cavity. protoporphyrin ক্যাভিটিতে টেনে নিয়ে আসে। অর্থাৎ কি হচ্ছে, যখন অক্সিজেনেশনটা হচ্ছে দেখো, তখন গল্পটা কি হচ্ছে, অক্সিজেনটা দেখো এই পরফাইরিন রিংটা যেরকম আছে, এই 4টে নাইট্রোজেন, এখন কি হচ্ছে, মেটালের সাইজটা ছোট হয়ে যাচ্ছে। এই মেটালের সাইজটা ছোট হয়ে যাওয়াতে ও কিন্তু আয়রন 3 হয়ে গেছে। নাও ইট ক্যান ফিট ওয়েল ইন দি প্রোটোপরফাইরিন ক্যাভিটি, এবং এই সুপার অক্সাইডটা যেটা ওকে টেনে এনেছে, সুপার অক্সাইডটা ওকে উপর দিকে টেনে আনছে। বুঝতে পেরেছো, এটা যেরকম ছিল আছে, কারণ এইটা আয়রন 2 ছিল, এই আয়রন 2 থেকে আয়রন 3 হয়ে যাচ্ছে, সুতরাং উপর দিকে টেনে আনছে। তার মানে একটা জিনিস বোঝো, এইখানে দেখো প্রোটিন, এইখানে কিন্তু এই প্রোটিন চেনটা এরকম ছিল, তাহলে প্রোটিন চেনটা যে অবস্থায় ছিল, এখন প্রোটিন চেনটা একটু উপর দিকে উঠে এসছে, যা ছিল তার থেকে একটু উপর দিকে টেনে আনছে প্রোটিন চেনটাকে। তার কনসিকুয়েন্সেস গুলো আমরা আসবো, কিন্তু প্রোটিন চেনটা কিছুটা উঠে আসছে। কেন উঠে আসছে, তার কারণ আমরা দেখতে পাচ্ছি এই সুপার অক্সাইডটা একে আয়রনটাকে উপর দিকে, মানে এই আয়রনটাকে উপর দিকে টেনে ধরছে, উপর দিকে নিয়ে আসছে, এসে এখানে আয়রন 2 থেকে আয়রন 3 হওয়াতে তার সাইজটা কমে যাচ্ছে, এবং তখন আমরা দেখতে পাচ্ছি ইট ফিটস ওয়েল ইন দি প্রোটোপরফাইরিন ক্যাভিটি। বোঝা গেল? তাহলে অক্সিজেনেশন হওয়ার ফলে কি কি ঘটনা ঘটছে, ইউ হ্যাভ টু নো। অ্যান্ড দ্য সেকেন্ড লাইন অফ থট, সেটা হচ্ছে যে, যেটা আমরা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে অ্যানাদার লাইন অফ থট ইজ দ্যাট, মানে ডিঅক্সি ফর্মটা যেরকম সেরকম আছে, কিন্তু অক্সিজেনেশনের ফলে কি হচ্ছে, দ্যাট
during oxygenation, during oxygenation, another line of thought is that during oxygenation, iron 2 low spin is oxidized to iron 2 high spin. Very sorry. Iron 2 low high spin is oxidized to iron 3 low spin. Iron 3 low spin হচ্ছে, but O2 remains as it is and gets directly linked to iron 3 as molecular oxygen, directly molecular oxygen হচ্ছে। এবং দেখো, this molecular oxygen, since it is a strong field ligand হিসেবে বিহেভ করছে, strong field ligand, and that is why the complex will be low spin. ঠিক আছে, that is why the complex will be low spin. এবং মানে একটা বিলিফ আছে যে এরকম, যে দেখো আমরা যেটা দেখালাম, এই মলিকুলার অক্সিজেন ডিউরিং দি কোর্স অফ কোঅর্ডিনেশন, ইট গেটস নর্মালি মলিকুলার অক্সিজেনটা কিরম থাকে, এইরকম দেখো। মলিকুলার অক্সিজেনে তুমি যদি দেখো, দিস ইজ মলিকুলার অক্সিজেন, তাই তো? দিস ইজ দ্য মলিকুলার অক্সিজেন, যেটাকে আমরা পাই স্টার বলছি। এবার এইটা আমরা টোটাল স্পিন কত? 1, তাহলে স্পিন মাল্টিপ্লিসিটি 3, তার মানে আমরা দেখতে পাচ্ছি ট্রিপলেট অক্সিজেন। এখন it is believed that this triplet oxygen is converted to singlet oxygen during the course of reaction. বুঝতে পেরেছো? মানে বলতে চাইছে, it can be converted to singlet oxygen like this. During the course of reaction, it is converted to singlet oxygen, triplet oxygen, during the course of reaction, and it is transported. তাহলে এই ট্রিপলেট অক্সিজেন থেকে সিংলেট অক্সিজেনে তৈরি হচ্ছে। দিস ইজ, বুঝতে পারছো, S ইকুয়াল টু 0, তার মানে স্পিন মাল্টিপ্লিসিটি 1 হচ্ছে। সো দিস ইজ সিংলেট অক্সিজেন। তাহলে যখন বাইন্ড করছে এই সিংলেট অক্সিজেনটা, তোমার this singlet oxygen, it actually behaves as a strong field ligand. মানে one belief is this, the singlet oxygen যেটা তৈরি হচ্ছে, it actually behaves as a strong field ligand. ঠিক আছে? এবং it binds in end-on bent fashion, যেরকম হচ্ছে একই রকম, শুধু ডিফারেন্সটা এইটা। এবং এটা দিয়ে দেখো, এই যে লজিকটা দিয়ে একটা we can explain by a simplified MO approach by this logic. এই লজিকে কি বলছে দেখো, এই লজিকে দেখো আমরা যে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং ডায়াগ্রামটা যেটা দেখিয়েছিলাম, সেটা হচ্ছে ফর স্কোয়ার পিরামিডাল আয়রন 2 হাই স্পিন, তাই তো সিস্টেম, স্কোয়ার পিরামিডাল হাই স্পিন আয়রন 2 সিস্টেমের আমরা দেখিয়েছিলাম। সেখানে আমরা কিরম দেখিয়েছিলাম, একবার জাস্ট আমি পাতাটা উল্টে দেখো কি দেখিয়েছিলাম আমরা যেটা দেখিয়েছিলাম, দেখো একবার দেখিয়ে দিই তোমাদের। এইটা তার মানে dxz dyz, তারপর dxy dz স্কোয়ার dx স্কোয়ার মাইনাস y স্কোয়ার, এরকম দেখিয়েছিলাম পরপর। তো এই লেভেলস গুলো আমি আঁকছি, দেখো এই লেভেলস গুলো আমি সব করা আঁকছি এখানে। তাহলে এটা হচ্ছে দেখো, দিস ইজ dxz dyz,
So this is dxz, dyz, dxz আর dyz ডিজেনারেট, তার উপরে আছে হচ্ছে dxy, dxy আছে, তার উপরে আমরা দেখেছিলাম dz স্কোয়ার, তাই তো, তার উপরে আমরা দেখেছিলাম dx স্কোয়ার মাইনাস y স্কোয়ার, dx স্কোয়ার মাইনাস y স্কোয়ার। আর এই মলিকুলার অক্সিজেনের এই যে পাই স্টারটা আমরা মোটামুটি এরম জায়গায় দেখাতে পারি, দুটো পাই অরবিটাল, দে আর ডিজেনারেট পাই স্টার। আচ্ছা, এইভাবে দেখাই যেরকম ভাবে আগে পাশেরটা দেখিয়েছি, এরম ভাবে দেখানোই ভালো, দুটো দুরকম না দেখি এরম ভাবেই দেখাচ্ছি। ইটস লাইক দিস, পাই স্টার অরবিটাল, ঠিক আছে তো? সো দিস ইজ দি পাই স্টার হোমো অফ অক্সিজেন। দেখো এইখানে কিরম ছিল, এই হচ্ছে হাই স্পিন ছিল, সো ইট ওয়াজ D5, সরি D6 হাই স্পিন ছিল, ঠিক আছে, D6 হাই স্পিন। এবার যখন এটা বাইন্ড করছে, কার সঙ্গে কে বাইন্ড করবে সেটা বুঝতে হবে। দেখো এখানে DZ স্কোয়ারের সঙ্গে মানে বাইন্ডিংটা যেটা হবে, আয়রনের, দেখবে এই যে DZ স্কোয়ার অরবিটাল, this DZ square orbital gets linked অক্সিজেনের, তুমি মলিকুলার অক্সিজেন দেখো, মলিকুলার অক্সিজেনের কিরকম অরবিটালস গুলো হয়, এন্ড অন বেন্ড ফ্যাশনে তুমি যদি দেখো মলিকুলার অক্সিজেনের অরবিটালস উইল বি লাইক দিস, pi star orbital, one of the pi star orbital will bind like this। তাহলে আমরা একটা পাই স্টারের সঙ্গে ডিজেড স্কোয়ারের এই বাইন্ডিংটা করতে পারি। আমি এটা ভ্যালেন্স বন্ডের রেসপেক্টে বলছি, যেটা দেখালাম ছবিটা অরবিটাল পিকচারটা। তাহলে মলিকুলার অরবিটাল থিওরির রেসপেক্টে আমরা ঠিক একইভাবে এই দুটোর মধ্যে ইন ফেজ আর আউট অফ ফেজ কম্বিনেশন দেখাবো। দেখো দিস ইজ দ্য পাই স্টার অ্যান্ড দিস ইজ দ্য ডিজেড স্কোয়ার অরবিটাল। তো তাদের মধ্যে আমরা ইন ফেজ আর আউট অফ ফেজ দেখাবো এবং তারা কিরম ধরনের বন্ড করছে। দেখো সিগমা, একটা উইক সিগমা বন্ড করবে, তাই তো? তাহলে দে উইল ফর্ম আ উইক সিগমা বন্ড। তাহলে আমরা এইভাবে দেখাতে পারি, এই সিগমা, একটা সিগমা স্টার হবে উইক, একটা বন্ড হবে সিগমা আর সিগমার সাথে বন্ড যেটা হবে ইট উইল বি উইক। তাহলে সিগমা, এই সিগমা স্টার। এবার নেক্সট দেখো একইভাবে ইট উইল বি এবল টু ফর্ম এই ডিএক্স, এই ডি এক্সেড বা ডিওয়াইজেড যে কোনো একটার সঙ্গে, ঠিক আছে? তার মানে তুমি যদি এটাকে জেড অ্যাক্সিস আমরা বলেছি, তো এটাকে আমরা জেড অ্যাক্সিস বলেছি ডিজেড স্কোয়ার যেহেতু, ঠিক আছে? আর এইটা যদি আমরা বলি ওয়াই অ্যাক্সিস, তার মানে এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই অ্যাক্সিস বরাবর আছে, এটাকে ওয়াই অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিস, আর এই হচ্ছে এক্স অ্যাক্সিস, এই হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে আমরা ভাবতে পারি এই ডি, ডি এটা এটা এই এই যেটা এই যে প্লেনটা নিয়েছি, দিস ইজ দি, এইটার প্লেনটা হচ্ছে ওয়াই জেড প্লেন। তাহলে ডি এক্সজেড অরবিটালটা কিন্তু ইট উইল বি এবল টু পার্টিসিপেট in pi bond formation with another pi star orbital, with another pi star orbital। ঠিক আছে, একটা পাই স্টারের সঙ্গে dxzটা it will be able to participate in pi bond formation, the pi bonds will obviously be even weaker। তাহলে এটা পাই, আমরা এটাকে পাই স্টার বলবো। আর বাকি অরবিটালস গুলো they will remain as practically non bonding। না মানে এই এই অরবিটাল যেটা হচ্ছে একটা, তার মধ্যে এই দুটোর মধ্যে একটা নন বন্ডিং অরবিটাল রয়েছে NBMO, this will also remain as practically non bonding। এটা একটুখানি উপরে আঁকি তাহলে বেটার হবে, this will also remain as practically non bonding NBMO।
and this one will also remain as non-bonding. এবং এটা দেখো আয়রন 3 হচ্ছে অক্টাহেড্রন D6 লো স্পিন, এই D5 লো স্পিন, আয়রন 3 অক্টাহেড্রন D5 লো স্পিন হচ্ছে, তাই তো? D5 লো, এখানে D5 লো স্পিন হচ্ছে, এখানে আয়রন 2 আছে, না এখানে আয়রন 2 দিয়ে করবো আমরা, সবকটা ইলেকট্রন দেবো। আয়রন 2 এটা যখন বাইন্ড করছে তারপর তো চেঞ্জেস হচ্ছে, তাহলে আয়রন 2 এইভাবে বাইন্ড করছে, তারপর চেঞ্জেস হবে। তাহলে টোটাল ইলেকট্রনের সংখ্যা দেখো হচ্ছে 6 প্লাস 2 8, তাহলে 1 2 3 4, এটা হাই স্পিন রয়েছে, D6 সিস্টেম আছে, এটা জাস্ট এমও আয়রন 2 যে অক্সিজেনটা বাইন্ডিং করছে এমও 5 6 7 8। তাহলে দিস ইজ ওয়ান ওয়ে অফ এক্সপ্লেনিং বাই মলিকুলার অরবিটাল এনার্জি লেভেল ডায়াগ্রাম। এরকম ভাবে আমরা এর মধ্যেই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে? The mode of bonding rather, we can explain the mode of bonding by this simplified MO approach. যদিও সুপার অক্সাইডটা আজকাল বেশি অ্যাকসেপ্টেবল, বাট আমরা এইভাবে দেখাতে পারি। তাহলে আমরা এখানে এতক্ষণ পর্যন্ত যা দেখালাম সেগুলো হচ্ছে অল হোয়াট এভার উই হ্যাভ ডিসকাস হচ্ছে রিগার্ডিং দ্য স্ট্রাকচার, ঠিক আছে? কিভাবে চেঞ্জেস হচ্ছে, স্ট্রাকচারাল চেঞ্জেস হচ্ছে আপন অক্সিজেনেশন মায়োগ্লোবিনে, এবং অক্সিজেন বাইন্ডিং কিভাবে হচ্ছে তার একটা অরবিটাল অরবিটাল অ্যাপ্রোচ এটসেট্রা, এরকম ধরনের আমরা দেখিয়েছি জিনিস। এখন এর বাইরে আরো দু একটা কথা বলতে হবে, যেমন রিগার্ডিং ইফ ইউ, দেখো আমরা আরেকটা জিনিসও বলেছি যে অক্সিজেনের বাইন্ডিং এর ফলে ইট বিকামস ডায়াম্যাগনেটিক। এবার তুমি যদি অপটিক্যাল স্পেকট্রা দেখো, মানে ইফ ইউ লুক অ্যাট দি অপটিক্যাল স্পেকট্রা বলতে আমরা অপটিক্যাল রিজিয়ন মানে কি, যেটা ইলেকট্রনিক স্পেকট্রা ইউভি ভিজিবল রিজিয়ন, তাহলে ইউভি ভিজিবল স্পেকট্রা, ঠিক আছে, এটাকে ইউভি ভিজিবল স্পেকট্রা বা ইলেকট্রনিক স্পেকট্রা, ইলেকট্রনিক স্পেকট্রা, ইলেকট্রনিক স্পেকট্রা তুমি দেখবে ফর বোথ হেমোগ্লোবিন অ্যান্ড মায়োগ্লোবিন, হেমোগ্লোবিন এবং মায়োগ্লোবিন, আমরা যদিও হেমোগ্লোবিনটা আলোচনা করিনি, আসছি পরে, দেখা যায় যে দে গিভ bands in the region, in the region of, in the region of 400 থেকে 600 ন্যানোমিটার, in the region of 400 থেকে 600 ন্যানোমিটার, 400 থেকে 600 ন্যানোমিটার, এবং এগুলোকে বলা হয়, এবং এই ব্যান্ডস গুলো কিন্তু দিজ আর ইন্টেন্স, মানে এপসাইলন ইন ব্যান্ডস যেটা বলা হচ্ছে ইন্টেন্স হচ্ছে, অর্থাৎ এপসাইলন ভ্যালু ইজ ভেরি হাই, এপসাইলন ভেরি হাই, বুঝতে পারছো? দে গিভ ইন্টেন্স ব্যান্ড ইন দিস রিজিয়ন, এবং এইগুলোকে যে ব্যান্ডস গুলোকে, এগুলোকে বলা হয় সরেট, সরেট আলফা অ্যান্ড বিটা ব্যান্ডস, সরেট আলফা অ্যান্ড বিটা ব্যান্ডস, এবং these are attributed to, that may be attributed to, attributed to a pi to pi star transitions, transitions, even sigma to pi star transitions, দু রকমেরই হয় transitions in the, within the বলি, within the porphyrin ring, within মানে পরফাইরিন রিং এর মধ্যে, within the porphyrin ring, porphyrin ring, এবং যে কারণে এগুলোকে বলা হয় যে IL
সিটি ট্রানজিশনস, মানে লাইগ্যান্ডের মধ্যে ইন্টার লাইগ্যান্ড চার্জ ট্রান্সফার, ঠিক আছে, দুটো লাইগ্যান্ডের মধ্যে হচ্ছে। সো দিস ইজ নোন অ্যাজ ligand interligand charge transfer transitions, সিটি চার্জ ট্রান্সফার ট্রানজিশনস। তাহলে এই সলিড ব্যান্ডস এর রিজনটা আমরা বলছি, দেখো, দিস ইজ ডিউ টু ইন্টারলাইগ্যান্ড চার্জ ট্রান্সফার ট্রানজিশনস। এবং কোন রিজিয়নে হচ্ছে ব্যান্ডটা আমরা পাচ্ছি হচ্ছে মোটামুটি 400 থেকে 600 রিজিয়নে। তাহলে কালারগুলো মোটামুটি অরেঞ্জ রেডের দিকে কালার হবে, ব্রাউনের দিকে কালার হয়ে যায়, যে কারণে রেডিশ ব্রাউন কালার হবে, ঠিক আছে। সো এই রিজিয়নে যে কারণে তুমি দেখবে যে এগুলো কালারটা এরকম অক্সিজেন হলে, মানে এটা অবশ্যই হেমোগ্লোবিন, মায়োগ্লোবিন, দিজ আর oxygenated form. Bands in the region HB বা মানে এগুলোকে আমরা বলতে চাইছি যে অক্সিজেনেটেড ফর্মের, কিন্তু ঠিক আছে, অক্সিজেনেটেড ফর্মের আমরা ব্যান্ডগুলো দেখছি। যে ব্যান্ডগুলো দেখছি আমরা, দিস ইজ ফর দি অক্সিজেনেটেড ফর্ম। এবার নেক্সট কতগুলো খুব কমন কোয়েশ্চেন যেগুলো এগুলোর থেকে আসছে, সেটা হচ্ছে যে ওয়াই কার্বন মনোক্সাইড, why carbon monoxide cannot bind strongly to myoglobin, why carbon monoxide cannot bind strongly to myoglobin, কিংবা what is the role, এই যে এত বড় একটা গ্লোবিন চেন আছে, what is the role of globin chain, what is the role of globin chain, গ্লোবিন চেনের ফাংশনটা কি, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আমরা প্রথমেই আমাদের তার আগে we have to discuss the structure of hemoglobin. We need to know the structure of hemoglobin first before going into those problems. দেখো হেমোগ্লোবিনের স্ট্রাকচারটা তুমি যদি দেখো, এর স্ট্রাকচারটা কিন্তু মায়োগ্লোবিনের মতো। তার মানে হেমোগ্লোবিন, ইট ইজ, আমরা বলতে পারি, ইট ইজ practically a tetramer of myoglobin consisting of 4 myoglobin like units, বুঝতে পেরেছো, joined together by salt bridge interaction, মানে তুমি হেমোগ্লোবিনে যেমন মায়োগ্লোবিনে যেমন দেখেছো যে একটা গ্লোবিন চেন এইরকম এরকম ভাবে দেখানো, একটা গ্লোবিন চেন, তো হেমোগ্লোবিনে কিন্তু একটা নয়, 4টে এরকম গ্লোবিন চেন। ধরো এরকম যদি একটা গ্লোবিন চেন হয়, এই আর একটা গ্লোবিন চেন আছে, আর একখানা গ্লোবিন চেন আছে, আর একটা, এরকম 4খানা গ্লোবিন চেন, বুঝতে পেরেছো। সো দ্য স্ট্রাকচার ইজ কমপ্লিকেটেড, তার মানে 4টি, ইট কনসিস্ট অফ 4 মায়োগ্লোবিন লাইক ইউনিটস। ধরো এই একটা ইউনিট দেখালাম, তাই তো, তারপর 3 নম্বর ইউনিট দেখালাম, এই 4 নম্বর ইউনিট দেখালাম, ইট কনসিস্ট অফ 4 মায়োগ্লোবিন লাইক ইউনিটস। তাহলে মায়োগ্লোবিন লাইক ইউনিটস হলে তার 4টে অ্যাক্টিভ সাইট থাকবে, তাহলে 4টে আয়রন সেন্টার থাকবে, তাই তো। এবং এই যে বলা হচ্ছে দে আর জয়েন্ট টুগেদার বাই সল্ট ব্রিজ ইন্টারাকশন, তো এটাকে তুমি দেখবে একে দাসের বইতে বা যে কোনো বইতে তুমি দেখবে নর্মাল ওয়েতে মায়োগ্লোবিনের স্ট্রাকচারটা এরকম সহজভাবে একটা দেখানো হচ্ছে যে myoglobin consists of এই যে 4টি ইউনিট বললাম, 4 myoglobin, 2 alpha units এবং প্রত্যেকটা আলফা ইউনিটসে 141
amino acid residues and two beta units and two beta units and two beta units এবং প্রত্যেকটা বিটা ইউনিটসে 146 অ্যামাইনো অ্যাসিড রেসিডিউস থাকছে রেসিডিউস এবং যার ফলে আমরা এটাকে যখন হেমোগ্লোবিনটাকে আমরা যখন বলছি তখন এখানে অ্যাজ ইফ আলফা টু বিটা টু দুখানা আলফা ইউনিট দুখানা বিটা ইউনিট আছে এবং এই এই হেমোগ্লোবিনস গুলো নানান রকম হয় আর কি তো ডিফারেন্ট টাইপের তো সেই অ্যাসপেক্টে আমরা আসছি না এই যে চারটে তার মানে ইউনিটস গুলো মানে কি চারটে পলিপেপটাইড চেন ঠিক আছে সো এই যে তাহলে আমরা প্রথম কথাটা এটা বললাম এবং এই যে পলিপেপটাইড চেনস গুলো এক একটা ইউনিট তো পলিপেপটাইড চেন তাহলে এই যে চারটে পলিপেপটাইড চেন তাহলে 4 পলিপেপটাইড চেন মানে দুটো আলফা দুটো বিটা 4 polypeptide chains are coiled মানে এমন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আছে আর কি in such a fashion in such a way that the four heme units মানে আয়রন পরফাইরিন ইউনিটস বুঝতে পারছো আয়রন পরফাইরিন ইউনিটস লাই at the corners of a tetrahedron lie at lie at the corners of a tetrahedron এবং তাহলে আমরা এখানে কি বলছি দেখো দুটো এইভাবে যদি আমরা বিটা ইউনিটসকে যদি আমরা এইভাবে দেখাই দিস ইজ আ বিটা ইউনিট ঠিক আছে আর একটা বিটা ইউনিট এরকম ভাবে দেখানো হচ্ছে আর আলফা ইউনিটস গুলোকে যদি আমরা এইভাবে দেখাই এই একটা আলফা ইউনিট আর এই আর একটা আলফা ইউনিট জেনারেলাইজ মানে একটা মানে সিম্পলিফাইড ওয়েতে দেখাচ্ছি তো এবারে যেটা বলা হচ্ছে যে এমন ভাবে এইটা হচ্ছে অ্যাক্টিভ সাইট ঠিক আছে এমন ভাবে অ্যাক্টিভ সাইটস গুলো আছে যাতে দে অকুপাই দি কর্নার্স অফ আ টেট্রাহেড্রন বুঝতে পেরেছো তার মানে কিরকম দেখো এই অ্যাক্টিভ সাইটস গুলো এমন ভাবে আছে আমরা যদি টেট্রাহেড্রনটাকে এইভাবে ভাবি ভিজুয়ালাইজ করি দেখো দে অকুপাই দি কর্নার্স অফ এ টেট্রাহেড্রন বুঝতে পারলে তার মানে এই ডটেড যেগুলো আমরা দেখাচ্ছি ডট গুলো হচ্ছে অ্যাক্টিভ সাইট অ্যাক্টিভ সাইট মানে আয়রন পরফাইরিন যেখানটায় আছে অ্যাক্টিভ সাইট আছে তার মানে এই দুটো হচ্ছে বিটা ইউনিট বললাম আমরা আর এই দুটো হচ্ছে আলফা ইউনিট এবং এই যে আলফা ইউনিট আর বিটা ইউনিটের মধ্যে এগুলো কিন্তু দে আর লিঙ্ক টুগেদার তার মানে এইগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ডিং হয় যেটা আমরা বলছি সল্ট ব্রিজ ইন্টারঅ্যাকশন কিরম ভাবে সল্ট ব্রিজ ইন্টারঅ্যাকশনটা হচ্ছে দেখো এই যে হাইড্রোজেন বন্ডিং কিরম ভাবে হচ্ছে জিনিসটাকে corners of a tetrahedron the units are held together the units are held together by salt bridge interactions আমরা যেটা বললাম এই ইউনিটস গুলো they are linked together by salt bridge interactions এই salt bridge interaction মানে হচ্ছে এই ধরো সাইড চেনেতে কার্বক্সিলেট আছে সাইড চেন কার্বক্সিলেট মানে ধরো তুমি গ্লুটামিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড ঠিক আছে সাইড চেন কার্বক্সিলেট যে অ্যামাইনো অ্যাসিডস গুলো আছে তার সঙ্গে
তার সঙ্গে দেখা যাচ্ছে যে সাইড চেনে NH3 যেগুলো প্লাস আছে, NH3+ কাদের, যেমন ধরো আর্জিনিন হতে পারে, ঠিক আছে, NH3+, আর্জিনিন হতে পারে। তার মানে এইভাবে দে আর লিঙ্কড টুগেদার, ঠিক আছে। সো দিস টাইপ অফ হাইড্রোজেন বন্ডিং যেগুলো হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে সল্ট ব্রিজ ইন্টারাকশন। তো আমরা এখান থেকে আমরা পরের দিন আবার ফার্দার আলোচনায় আসবো, ঠিক আছে। আই হ্যাভ টু স্টপ টুডে।